দেখো এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। এ হচ্ছে 3,5, বি দেওয়া আছে -3,3, সি দেওয়া আছে -1, -1, আর ডিইএফ যথাক্রমে বাহুগুলোর মধ্যবিন্দু। বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, সিএ বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, আর এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে তোমার এফ। তাহলে এখানে আর একটা ত্রিভুজ আসবে, ত্রিভুজটা হচ্ছে ডিইএফ। আমি আগে একটু বিন্দু তিনটা বের করে নেই। ডি কার কার মধ্যবিন্দু বলো? তাহলে -3, -1/2 মধ্যবিন্দু বের করো। 3 - 1/2, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আসে তোমার -2, 1, -2, 1। ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। এ আর সি এর মধ্যবিন্দু বের করো। 3 এর সাথে যোগ হবে -1, আর 5 এর সাথে যোগ হবে -1। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক আসবে 1,2, আর এফ হচ্ছে মধ্যবিন্দু এবি এর। এবি এর মধ্যবিন্দু যদি বের করি 3 এর সাথে যোগ হবে -3, তাহলে 3 - 3/2, 5 যোগ 3/2, তাহলে এফ এর স্থানাঙ্ক আসবে তোমার 0,4। প্রশ্ন কি বলছে? এবিসি আর ডিএফ দুটারই ক্ষেত্রফল বের করতে বলছে, আর দেখাইতে বলছে একটা আর একটার 4 গুণ। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এ কত বলো? 3, 5, তারপরে 1, বি কত বলো? -3, 3, তারপর একটা 1, সি হচ্ছে -1, -1, তারপর একটা 1। মান বের করছো? কত আসছে? টোটালি 14 নাকি 7? 14 বর্গ একক। এটা গেল এবিসি এর ক্ষেত্রফল। এবার শুধু ডিইএফ নির্ণয় করি। হাফ ইন্টু ডি বিন্দু কত? -2, 1, 1। ই বিন্দু হচ্ছে 1, 2, 1, 0। এটা বের করছো? 7/2 বর্গ একক। লিখে দিলাম ডিরেক্টলি। এই আসলো তোমার দুটার ক্ষেত্রফল। এবার দেখাইতে বলছে একটা আর একটার কয় গুণ? 4 গুণ। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, এটা সমান এবিসি এর ক্ষেত্রফল কত? 4/14, 7/2। 2 উপরে উঠে গেলে কত হবে? 14 দুগুণে 28/7, কত? 4 না? তাহলে অতএব এবিসি এই পাশে রাখো। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান 4 গুণন ত্রিভুজ ক্ষেত্র ডিইএফ। তাড়াতাড়ি নাও। ওকে, এটা একটা বড় প্রশ্ন, এটা ইম্পর্টেন্টও ধরা যায়।
একটু প্রশ্নটা পড়ি, শোনো। এবিসি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, এ বি আর সি দেওয়া আছে, এবং ডিইএফ বিন্দু 3টি যথাক্রমে এবিসি ত্রিভুজের বিসি, সিএ ও এবি বাহুগুলোর উপর এমন ভাবে অবস্থিত যেন এই হয়। আগের ম্যাটটা যেটা করলা, ডিইএফ কি ছিল? ডিরেক্টলি মধ্যবিন্দু ছিল না? তাহলে মধ্যবিন্দু দিয়ে বের করছো। এবার আর মধ্যবিন্দু বলে নাই, কথা শোনো। বলছে ডিইএফ বিন্দু 3টি যথাক্রমে ত্রিভুজের বিসি, সিএ ও এবি বাহুগুলোর উপর এমন ভাবে অবস্থিত যেন এই কন্ডিশনটা মানে। প্রশ্ন কি? এবিসি এবং ডিইএফ দুটারই ক্ষেত্রফল বের করা লাগবে, আর দুটা ভাগ করে দেখানো লাগবে 3:1 আসে। তাহলে আমার মেইন টার্গেট হচ্ছে এবিসি এর ক্ষেত্রফল বের করা লাগবে আর ডিইএফ এর ক্ষেত্রফল বের করা লাগবে। তুমি আমাকে বলো, এবিসি এর 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে এবিসি এর 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে এবিসি তো এমনি বের করা যাবে। ডিইএফ নাই, ডিইএফ কি বিন্দু দেওয়া আছে? তাহলে আমার প্রথম কাজ হলো ডিই আর এফ বিন্দু 3টা বের করে নেওয়া। এবার দেখো কিভাবে বের করব। একটা চিত্র আঁকায় নাও আগে ত্রিভুজের। এ বিন্দু কত দেওয়া আছে? 4, -3। বি বিন্দু হচ্ছে 13, 0। সি বিন্দু হচ্ছে -2, 9। এবিসি দেওয়া আছে তো নাকি? আমি ডিএফ বের করা শেখাচ্ছি তোমাকে, এদিকে তাকাও। ধরো কোনো একটা বাহুর অনুপাত দেওয়া আছে, ধরো সিই বাই ইএফ সমান কোথাও 5/3 এরকম করে দেওয়া আছে। এটার একটা মিনিং আছে। মিনিংটা হচ্ছে এরকম, তুমি আগে দেখবা দুটার মধ্যে কমন কি। ই কমন, তার মানে ই বিভক্ত করে দুটাকেই। কাকে বিভক্ত করে? সিএফ কে বিভক্ত করে। কত অনুপাতে বিভক্ত করে? 5:3 অনুপাতে বিভক্ত করে। মনে করো এরকম আছে, পি কিউ বাই কিউ আর সমান 2/3। এর মিনিং হচ্ছে দুটার মধ্যে কমন হলো কিউ, তাহলে কিউটা বিভক্ত করবে কাকে? পি আর কে 2:3 অনুপাতে। তাহলে একটু দেখো এদিকে আগে, তুমি আমাকে বলো প্রথম অনুপাতটা যদি আমি নেই, বিডি বাই ডিসি সমান কত দেওয়া আছে? 2, মানে এর নিচে কত আছে? 1 আছে। তাহলে দুটার মধ্যে কমন কে? ডি কমন কিনা? তাহলে ডি বিভক্ত করতেছে কাকে? বিসি কে। কত অনুপাতে? তাহলে ডি বিভক্ত করতেছে বিসি কে, যেটা তোমার বিসি। বিসি কে বিভক্ত করবে কে? ডি। কত অনুপাতে? 2:1। তার মানে বিডি হইতে হবে 2 আর ডিসি হইতে হবে 1। তাহলে ডি এমন ভাবে নিবা যেন বিডিটা 2 মনে হয় আর ডিসিটা কি মনে হয়? 1 মনে হয়। তাহলে ভাই একটু খেয়াল করো তো, ডি বিন্দুর দুই পাশে দুটা বিন্দু দেওয়া আছে, অনুপাতটা দেওয়া আছে, অন্ত বিভক্ত করে, তাহলে ডি বিন্দুর সূত্র দিয়ে আমি স্থানাঙ্ক বের করে নিতে পারবো কিনা। তাই এটা আগে লিখো, আগে লেখার পরে বাংলা কথা লিখবা। বাংলা কথা কি লিখবা বলো তো? ডি বিন্দুটি বিসি কে 2:1 অনুপাতে অন্তবিভক্ত করে। ডি বিন্দুটি বিসি কে 2:1 অনুপাতে অন্তবিভক্ত করে। ডি বিন্দুটি বিসি কে 2:1 অনুপাতে অন্তবিভক্ত করে। আমি এবার ডি এর স্থানাঙ্ক বের করতেছি, দেখো তো অন্তবিভক্তের সূত্র কি? আর আর গুণ হইতো না, m1 এর সাথে গুণ হইতো কি? x2। তাহলে 2 এর সাথে কত গুণ হবে? 2 এর সাথে গুণ হবে -2 প্লাস 1 এর সাথে কত গুণ হবে? 1 এর সাথে গুণ হবে 13 বাই নিচে কি হবে বলো?
2 প্লাস 1 x গেল। এবার y এর মান বলো, 2 এর সাথে কত গুণ হবে? 2 এর সাথে গুণ হবে 9 যোগ 1 এর সাথে গুণ হবে 0 বাই 2 প্লাস 1। তাইলে বলো ডি বিন্দু কি আসতেছে এখান থেকে? এটা 13 মাইনাস 4 9 বাই 3, 9 বাই 3 মানে কমা 18 বাই 3। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার 3,6। এবার আসো পরের অনুপাতটা নেই। পরেরটা আছে সিই বাই ইএ। সিই বাই ইএ সমান কত দেওয়া আছে? বাই কমন কে দুটার মধ্যে? ই কমন, তাহলে ই বিভক্ত করে কাকে? তাহলে এই যে সিএ, এটা সিএ কে কে বিভক্ত করে? ই। ই বিভক্ত করে কত অনুপাতে? তাহলে সিইটা হইতে হবে কত? তাহলে সিই, ই মনে করো এখানে আছে, সিইটা হইতে হবে 2 আর ই এ, ই এটা হইতে হবে কত? 1। তাহলে বাংলা কথা লিখে নাও, ই বিন্দুটি সিএ কে বিভক্ত করে 2:1 অনুপাতে। ই বিন্দুটি এসি লেখা যাবে না কিন্তু ভুলেও। এসি লিখলে 1:2 লিখতে হবে। মানে যেটা বলতেছি বাংলা কথা, ই বিন্দুটি উপরে কে আছে? সি, নিচে কে আছে? এ। সি এ কে বিভক্ত করে 2:1 অনুপাতে। আর যদি তুমি বলো ই বিন্দুটি এ সি কে বিভক্ত করে, এ আগে বলছো তাহলে 1টা আগে বলতে হবে। ই বিন্দুটি সি এ কে বিভক্ত করে 2:1 অনুপাতে। তাহলে আসো ই বিন্দুর স্থানাঙ্কটা বের করি। বলো 2 এর সাথে কত গুণ হবে? 4 যোগ 1 এর সাথে -2 বাই 2 প্লাস 1। আবার 2 এর সাথে -3 যোগ 1 এর সাথে 9 বাই 2 প্লাস 1। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক আসতেছে তোমার, এটা কত? 8। 8 থেকে 2 বাদ দাও, 6/3 মানে 2। 9 থেকে বাদ দাও 6, 3/3। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক পাইলা 2,1। লাস্ট আরেকটা আছে এফ। তাহলে এ এফ বাই ফেসবুক 2/1। তাহলে কে কাকে কত অনুপাতে কিভাবে বিভক্ত করে? এফ বিভক্ত করে এ বি কে 2:1 অনুপাতে। তাহলে এ এফ হওয়া লাগবে 2, এ এফ হওয়া লাগবে 2 আর এফ বি হওয়া লাগবে কত? 1। বলো তাহলে এফ এর স্থানাঙ্ক আসবে এরকম, 2 এর সাথে গুণ হবে 13, 2 গুণন 13 যোগ 1 এর সাথে গুণ হবে কত? 4 বাই 2 যোগ 1। 2 এর সাথে গুণ হবে 0, 1 এর সাথে গুণ হবে কত? -3 বাই 2 যোগ 1। কি রে, বুঝো না? তা বুঝো, তা বসে আছো কেন? এফ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 13 দুগুণে কত? 26। 26 এর সাথে 4 যোগ করো, 30 বাই নিচে কত? 30/3 -3/3। তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক 10,-1। ডি ই এফ পাইছো 3টা বিন্দু। তাহলে কার কার ক্ষেত্রফল বের করতে বলছে? আর তাহলে ডি ই এফ ত্রিভুজটা আঁকায় নাও। এই যে ডি ই এফ ত্রিভুজ, এবার আসো ক্ষেত্রফল বের করি। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল একটু বলবা, এ বিন্দু কি ছিল? 4 -3 তারপর একটা 1
বি বিন্দু 13, তারপর একটা, তারপর সি বিন্দু 9, তারপর একটা। ক্ষেত্রফল বের করছে কেউ? 63 বর্গ একক। ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটা বের করতে চাই। হাফ ইন্টু, বলো তো একটু ডি বিন্দু বলো তো। 3, 6, তারপর একটা 1, ই বিন্দু 2, 1, তারপর একটা 1, এফ বিন্দু 10, -1, তারপর একটা 1, কত? 21 বর্গ একক। ওকে, লাস্ট পার্টটা কি বলছিল প্রশ্নের? দেখাও যে তাদের অনুপাত 3:1। কাদের অনুপাত? ক্ষেত্রফলের অনুপাত। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল 63 বাই কত? 21, কাটো 3/1। দাঁড়াও দেখি, পরও একটু প্রশ্ন। পি বর্জিত মানে কি? ক্ষেত্রফল বের হবে, তার মধ্যে পি থাকবে না, এই তো কথা। তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত, মানে ক্ষেত্রফলের মধ্যে পি থাকবে না। তাহলে দেখি, বের করো দেখি ক্ষেত্রফল। ধরো এবিসি ত্রিভুজ, এই কথা বন্ধ করো। হাফ ইন্টু, বলো, বলতে থাকো। পি, পি -2, 1, তারপর বলো পি +3, পি 1, বলো পি +2, পি +2, 1। মানটা বের করো দেখি। হাফ ইন্টু, বল, পি যদি নাও তাহলে পি এর সারি কলাম বাদ, বলো বলো বলতে। পি -পি -2, মাইনাস কোনটা নিবা? এটা নিবা। এই নিলে এর সারি কলাম বাদ, বলো পি +3, পি +3 -পি -2, পি +3 পি -2, তারপরে কোনটা নিবা? 1, 1 যদি নাও তাহলে 1 এর সারি কলাম বাদ। এটা আর এটা গুণ হবে, মাইনাস এটা আর এটা গুণ হবে। বলো একবারে, বলো এটা আর এটা গুণ করে একবারে বলো তো কি হবে? এই দুটো গুণ করো, পি স্কোয়ার প্লাস 2p প্লাস 3p, আচ্ছা 5p একবারে না লিখি, প্লাস 6, এটা আসবে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 3p প্লাস 6, মাইনাস বলো মাইনাস পি স্কোয়ার -2p। দেখো তো কোনটা কোনটা কাটে? পি পি কাটে এখানে, পি আর পি কাটে এখানে। ওকে, কাটলো। তুমি কি প্রমাণ করতে চাচ্ছিলা? যে পি বর্জিত। হাফ ইন্টু, বলো এখানে কি থাকে? -2p। 3 থেকে 2 বাদ দাও, একটা লেখার দরকার নাই এখানে কিছু। এটা দিয়ে গুণ করো, মাইনাস দিয়ে ভিতরে -p + 2, ওইখানে কি থাকে? 3p + 6, এখানে মাইনাস কয়টা পি? -3টা পি প্লাস 3টা পি। হাফ ইন্টু 8, কত?
4 বর্গ একক। পি আসছে, তাহলে যা পি বর্জিত। বসো। প্রশ্ন পড়ো। হুম, 19 সমস্ত 1/2। টি এর মান বের করো। তার মানে 3টা বিন্দু দেওয়া আছে, ক্ষেত্রফলও দেওয়া আছে। বলছে ক্ষেত্রফল যদি অত হয় টি এর মান নির্ণয় করো। কিভাবে করবা? ক্ষেত্রফল বের করবা, ওটা সমান ওটা, টি এর মান বের হবে। বলো আগে ক্ষেত্রফলটা বের করো। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু 3 4 1, তাই না? 2t 5 1 6t 1। নির্ণায়কের মানটা বের করো। হাফ ইন্টু 5 মাইনাস টি। ওকে, 4 যদি নাও 2t মাইনাস 6 প্লাস 1 নিলে 2t স্কোয়ার মাইনাস 30। ওকে, হাফ থাকলো, বলো গুণ করো। 15 মাইনাস 3t মাইনাস 8t 24 প্লাস 2t স্কোয়ার মাইনাস 30। আচ্ছা, টি স্কোয়ার কয়টা থাকলো একটু বলো? দুইটা। 2t স্কোয়ার পাশের জন বলে দিলে কেমনে হবে? ও তো পারেই এমনি। মাইনাস 11t, 24 আর 15 যোগ করলে কত হয়? কত? 39 থেকে 30 বাদ দাও, 9। এই হলো তোমার ক্ষেত্রফল। কি চাও তুমি ক্ষেত্রফল? তাহলে ইকুয়াল করো শর্ত মতে হাফ ইন্টু, না হাফ ইন্টু 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 ইকুয়াল 19 গুণন 2 38 যোগ 1 39/2। 2 আর 2 কেটে যাবে, 2 আর 2 কাটলো। বলো মডুলাস তুলে দিলে কি হয়? মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস হয়। মাইনাস 11t প্লাস 9 ইকুয়াল প্লাস মাইনাস 39। তুমি একবার প্লাস নিবা, একবার মাইনাস নিবা। প্লাস নিয়ে 2t স্কোয়ার, ক্যালকুলেটর নাও তো কেউ একজন। 11t প্লাস 9 সমান 39 প্লাস 39, আর মাইনাস নিয়ে 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 সমান মাইনাস 39। তাহলে 2t স্কোয়ার মাইনাস 11t মাইনাস 30 ইকুয়াল 0। কত কত আসে? 15/2, 15/2 আর মাইনাস 2। আর এখান থেকে দেখো টি এর মান আই যুক্ত রাশি আসে, অবাস্তব সংখ্যা আসে। তার মানে এখান থেকে টি এর কোনো বাস্তব মান পাওয়া যায় না। তাহলে অ্যান্সার কত কত? -2। বসো। প্রশ্ন পড়ে নাও। তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ক্ষেত্রফল যদি 6 হয় দুটা জিনিস প্রমাণ করতে বলছে। ক্ষেত্রফল 6 হইলে আগে এটা বলো দেখি দুটা জিনিস কেমনে প্রমাণ হবে?
মডুলাস আসে না ক্ষেত্রফলে একটা, মডুলাস তুলে দিলে কি আসে? প্লাস মাইনাস, প্লাস নিয়ে একটা প্রমাণ হয়, মাইনাস নিয়ে একটা প্রমাণ হয়। বলো কিভাবে করবা? ক্ষেত্রফল বের করে নাও। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, বলো বলতে থাকো, বলো। দ্বিতীয় বিন্দু 1 2 1, তৃতীয় বিন্দু 2 1 1, হাফ ইন্টু মান কিভাবে বের করে? নাও এক্স, নাও এক্স নিলে কি হবে? এক্স এর সারি কলাম বাদ, এটা আর এটা গুণ হবে, মাইনাস এটা আর এটা গুণ হবে, কত হবে? 2 মাইনাস 1, মাইনাস ওয়াই যদি নাও, এইবার আবার সারি আর কলাম বাদ, গুণ করো 1 মাইনাস 2, প্লাস 1 নাও, 1 এর সারি আর কলাম বাদ, গুণ করো 1 মাইনাস 4। তাহলে এক্স কয়টা আসে দেখো তো? মাইনাস এক্স কই? প্লাস এক্স, এখানে মাইনাস 1 প্লাস হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই, এটা হলো ক্ষেত্রফল। এবার কি করতে চাও বলো? তাহলে শর্ত মতে ক্ষেত্রফলের মানটা 6, ক্ষেত্রফলের মানটা হচ্ছে হাফ ইন্টু মডুলাস অফ এক্স প্লাস ওয়াই মাইনাস 3, এর মান হচ্ছে 6। তাহলে এই দুইটা ওই পাশে চলে গেলে কি হবে? 12, মডুলাস তুলে দিলে এক্স প্লাস ওয়াই মাইনাস 3 সমান প্লাস মাইনাস 12। তাহলে একবার প্লাস নিচ্ছি, এক্স প্লাস ওয়াই মাইনাস 3 সমান একবার প্লাস 12, এক্স প্লাস ওয়াই মাইনাস 3 সমান আর একবার হচ্ছে মাইনাস 12। তো এই 3কে ওই পাশে নিয়ে গেলে কি হচ্ছে দেখো তো? 15, প্রমাণ মিলছে একটা। আর একটা ওই 12কে এই পাশে নিয়ে আসো, দেখো তো আর একটা মিলছে কিনা। বসো। ও পি কিউ ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। ও এটা কস, পি কিউ এটা 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। প্রশ্ন বলছে দেখাও যে আলফা সমান বিটা হলে ক্ষেত্রফলের মান সবচেয়ে বড় হবে এবং সবথেকে বড় মানটি নির্ণয় করো। প্রমাণ করতে বলছে ক্ষেত্রফলের মানটা বড় হবে যদি আলফা সমান কি হয়? বিটা হয়, এবং তারপরে বলছে যে বড় মানটা কত। তো আমরা আগে যেটা করব, ক্ষেত্রফলটাকে বের করব, তারপরে দেখতেছি। ক্ষেত্রফলের মানটা আগে বের করে নিই। কোন ত্রিভুজ? ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল হাফ ইন্টু ও বিন্দু, বলো একটু ফাঁকা করে লিখো, 0 0 1, পি কত? এ কস বিটা মাইনাস এ সাইন বিটা, তারপর একটা 1, এ সাইন আলফা, এ কজ আলফা, তারপর একটা 1। ঠিক আছে? তো ফার্স্ট হাফ ইন্টু, প্রথমে কত নিবা বলো? 0 নিয়ে লাভ কি? আলটিমেটলি কি হয়ে যাবে? 0। তারপরে কি নিবা? 0, কি লাভ? 1। 0 0 1 থাকলে কি 1 বরাবর সারি কলাম বাদ দিয়ে দিত না? তো 0 নিয়েও লাভ নাই, এই 0 নিয়েও লাভ নাই, 1 নিছি মনে করো। তো 1 নিলে 1 এর সারি কলাম এটা বাদ কিনা? বাদ হলে এটার এটা গুণ হবে, মাইনাস এটার এটা গুণ হবে, গুণ করো তাহলে কি হবে? এটার এটা গুণ হলে হবে এ স্কোয়ার কজ আলফা কজ বিটা মাইনাস
মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস এ স্কোয়ার সাইন আলফা সাইন বিটা, হবে কিনা? আচ্ছা, কি কমন যাবে, এ স্কোয়ার কমন গেলে কি থাকবে, কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা, থাকবে কিনা? বলতে পারবে এটা কার সূত্র, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, কজ এ মাইনাস বি। তাহলে কজ এ মাইনাস বি বলতে কজ আলফা মাইনাস বিটা, এই তো এরকম, ঠিক আছে? এবার বলো ক্ষেত্রফল, এটা প্রশ্ন পড়ো একবার, প্রশ্নের পাঠটুকু পড়ো, প্রশ্নের পাঠ। আলফা সমান বিটা হলে ক্ষেত্রফলের মান সর্বোচ্চ। আচ্ছা, এটা আগে প্রমাণ করি, ক্ষেত্রফলের মান সর্বোচ্চ হবে আলফা সমান বিটা হলে। ক্ষেত্রফলের মান তো এটা আসছে, তাই না? তুমি আমাকে বলতে পারবা এর মধ্যে পরিবর্তনশীল রাশি কোনটা? আলফা এবং বিটা পরিবর্তনশীল রাশি বলতে কজ আলফা মাইনাস বিটা, এটা পরিবর্তনশীল। দেখো হাফের মান কি চেঞ্জ করা যাবে? এ স্কোয়ারও ধ্রুবক, এটা ফিক্সড, হাফ স্কোয়ার ফিক্সড। একমাত্র আমরা জানি কস থিটার মান চেঞ্জ হয়, কস থিটার মান পরিবর্তনশীল না, কস থিটার মান কখনো 0 হয়, 1 হয়, 1/√2 হয়, √3/2 হয়, হাফ হয়, কজের মান এরকম পরিবর্তনশীল কিনা। তার মানে পরিবর্তনশীল রাশি হচ্ছে একমাত্র এটা, কজ আলফা মাইনাস বিটা, এটা হলো পরিবর্তনশীল রাশি। আমি আবার লিখি এখানে ক্ষেত্রফলের মান যেটা বের হয়েছে, দেখো ক্ষেত্রফলের মান বের হয়েছে হাফ এ স্কোয়ার ইন্টু কজ আলফা মাইনাস বিটা, এটা তো হাফ এ স্কোয়ার তো ফিক্সড মান, পরিবর্তন হয়, এর মান বিভিন্ন রকম হইতে পারে। তাহলে ক্ষেত্রফলের মান বড় ছোট মাঝারি যাই বলো না কেন, এগুলা ডিপেন্ড করবে এর মানের উপরে, কারণ এ পরিবর্তন হইতে পারে। এখন দেখো তো এর সাথে এটা গুণ অবস্থায় আছে না, গুণ অবস্থায় আছে মানে কি এর মান যত বাড়বে পুরাটার মানও ক্ষেত্রফল তত বাড়বে, বা ক্ষেত্রফলের সাথে এটা সমানুপাতিক কিনা, এর সাথে ক্ষেত্রফলের সাথে কজটা সমানুপাতিক কিনা, সমানুপাতিক মানে কি এর মান যত বাড়বে ক্ষেত্রফলের মানও কি হবে, বাড়বে। তাহলে তুমি আমাকে বলো তো কজের মান তো লিমিটেশন আছে, কজের সর্বনিম্ন মান হচ্ছে -1 আর সর্বোচ্চ মান কত, +1। তাহলে যখন এর মানটা সর্বোচ্চ হবে, এর সাথে যেহেতু ক্ষেত্রফলটা সমানুপাতিক, এর মান যখন সর্বোচ্চ হবে ক্ষেত্রফলের মানটাও তখন সর্বোচ্চ হবে। তাহলে কজের সর্বোচ্চ মান কত, তাহলে কজের সর্বোচ্চ মান যখন হবে 1, ক্ষেত্রফলের মানটাও তখন কি হবে, সর্বোচ্চ হবে। তাহলে লিখো, আবার বলবো, তুমি আমাকে বলো এটা ক্ষেত্রফল, এটা এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এই রাশি যেহেতু পরিবর্তনশীল এর মান বিভিন্ন রকম হইতে পারে, আর এটা ক্ষেত্রফল। ক্ষেত্রফল আর কজ সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক মানে কি বাড়লে বাড়ে কমলে কমে, মানে কি এই তো মানে। তাহলে এর মান যখন সব থেকে বেশি হয়ে যাবে এর মানও সব থেকে বেশি হয়ে যাবে, তাহলে এর সব থেকে বড় মান কত, কজের সব থেকে বড় মান কত, কজ সাইনের সর্বোচ্চ মান কত হয় 1। তাহলে এর মান যখন সর্বোচ্চ এর মানও তখন সর্বোচ্চ, তাহলে ক্ষেত্রফলের মান সর্বোচ্চ হবে যদি, ক্ষেত্রফল সর্বোচ্চ হবে যদি এর মানটাও কি হয় সর্বোচ্চ। এখন ওর সর্বোচ্চ মান যেহেতু 1, এটা দেখে কি তোমার বিশ্বাস হইতেছে না যে এটা সব থেকে বড় হইতে পারে? এর মান 1 হলেই ক্ষেত্রফলটা সর্বোচ্চ হবে, 1 কি বড় মান হইতে পারে না? আচ্ছা, ক্ষেত্রফল সর্বোচ্চ হবে যদি cos থিটার মানটা সর্বোচ্চ হয়, কজের সর্বোচ্চ মানই হলো 1। তাহলে তুমি আমাকে একটু বলতে পারবা cos কত ডিগ্রির মান 1? তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে cos আর cos দুই পাশ থেকে উঠে যাবে, আলফা মাইনাস বিটা সমান কত, তাহলে আলফা সমান কি হবে
তাহলে দেখো ক্ষেত্রফল সর্বোচ্চ হবে যদি কি হয়, আলফা সমান কি হয়, বিটা। এই যে প্রথম প্রমাণটা হলো। এবার পরের পার্টটা পড়ো তো, কি বলছে? অতএব সর্বোচ্চ ক্ষেত্রফলটা বের করবো, এই তো সর্বোচ্চ ক্ষেত্রফল। তুমি কি জানি বলছিলা যে ক্ষেত্রফলটা কখন সর্বোচ্চ হবে, বলছিলা কখন সর্বোচ্চ হবে ক্ষেত্রফল? এটার মান যখন কি হবে, ক্ষেত্রফল সর্বোচ্চ হবে যখন এটার মান কি হয় 1। তাই এর মান 1 হলে ক্ষেত্রফল কত হবে? তাহলে এটাই সর্বোচ্চ ক্ষেত্রফল। বলো, চেঞ্জ করলাম। লাস্ট কোশ্চেন পড়ো একটু। পড়ছো? পড়ছো? আমি একটু পড়ে দেই, শোনো একটু। তিনটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে ও যেটা মূল বিন্দু, আর এখানে দুটা বিন্দু দেওয়া আছে, একটা এ আর বি। তা তিনটা বিন্দু হলো ও এ বি। এই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা লাগবে এটা। ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা লাগবে এটা। x1 y2 মাইনাস কমা হবে না, x2 y1। ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা লাগবে এটা। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই যে নির্ণায়ক পদ্ধতির যেটা করলাম না, ওইভাবে করা যাবে না, করা লাগবে মূল নিয়মে। মূল নিয়ম কি? মূল নিয়ম হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে করা লাগবে। এর আগের ক্লাসে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা দেখাইছিলাম না সূত্র, জ্যামিতিক পদ্ধতিতে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। সহজ কথা, জ্যামিতিক পদ্ধতিতে করতে হবে। জ্যামিতিক পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা। আমি একটু করি আগে, দেখো চিত্রটা আঁকাই। কয়টা বিন্দু দেওয়া আছে? তিনটা। তিনটা বিন্দুর প্রথম বিন্দু হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু হচ্ছে ও, কথা বুঝো, মূল বিন্দু হচ্ছে ও। এখানে একটা বিন্দু দেওয়া আছে এ। এ কত? এ বিন্দু x1, y1 দেওয়া আছে কিনা? আরেকটা বিন্দু দেওয়া আছে বি। মনে করো এখানে বি আছে, বি হচ্ছে x2, y2। ত্রিভুজের নাম বলো। তাহলে এই যে ও এ বি, এই যে এই ত্রিভুজ কিনা মনে রাখো, ও এ বি ত্রিভুজ, এই যে সাদা কালারের ডট লাইন দিয়ে যে ত্রিভুজ, এটার ক্ষেত্রফল বের করতে হবে মূল নিয়মে। এবার মনে করে দেখো, গত ক্লাসে যখন মূল নিয়মে বের করতেছিলাম, প্রথমেই আমি করছিলাম কি, এখান থেকে এখানে আগে লম্ব টেনে নিছিলাম, টানছিলাম কিনা, এখান থেকে এখানে একটা লম্ব টেনে নিলাম, এখান থেকে এখানে একটা লম্ব টেনে নিলাম। নাম দিচ্ছি, ধরো এটার নাম ধরো সি, এটার নাম ধরো ডি। তাহলে কোন ত্রিভুজের ক্ষেত্রফল বের করা লাগবে আবার বলো? ও এ বি, এই যে ডটের এটা। তা আমি কেমনে বের করব, তোমাকে আমি আগে আইডিয়া দিই। আমি, শোনো, আগে পুরা অঞ্চলটা আগে নিব। পুরা অঞ্চলটা নিব, কিভাবে পুরা অঞ্চল নিব তোমাকে বুঝাই। এখানে একটা ত্রিভুজ আছে না, দেখো তো, এই ত্রিভুজটা নিব, এই ত্রিভুজটা নিব, ঠিক আছে। তার পরের পার্টটাতে দেখো তো এই জিনিসটা কি, ট্রাপিজিয়াম কিনা। তাহলে আমি ট্রাপিজিয়ামটা নিব। এই যে ট্রাপিজিয়ামটা নিব, ঠিক আছে, বুঝো কথা। এই যে ট্রাপিজিয়ামটা নিব, তাহলে পুরা অঞ্চলটা নেওয়া হয়ে গেল কিনা। এই পুরা অঞ্চল থেকে এই যে নিচে একটা ত্রিভুজ আছে না, এই ত্রিভুজটা যদি আমি বাদ দিয়ে দেই, নিচের ত্রিভুজ হচ্ছে তোমার এই যেটা, এই ত্রিভুজটা যদি আমি বাদ দিয়ে দেই, তাহলেই দেখো তো আমার কাঙ্ক্ষিত ক্ষেত্রফলটা আমি পাবো কিনা। বুঝছো কথা? তাহলে চিত্রটা একটু তুলে নাও, চিত্রটা আগে একটু তুলে নাও।
তুলছো? আমাকে একটু বলো এক এক করে যে আমি প্রথমে কোনটার ক্ষেত্রফল বের করব? ত্রিভুজ ও এ সি না তো, ক্ষেত্রফল বের করবো কার? ও ও এ বির ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে আমি নিব কোন ত্রিভুজটা? প্রথমে আমি নিব হচ্ছে এই ত্রিভুজটা, ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল। ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল এর সাথে যোগ করব ট্রাপিজিয়ামের নাম বলো। ট্রাপিজিয়াম এ বি ডি সি এর ক্ষেত্রফল। তাহলে ট্রাপিজিয়াম আমি নিচ্ছি এ বি ডি সি, আরে ট্রাপিজিয়াম আমি নিচ্ছি হচ্ছে তোমার দাঁড়াও ঠিক করতেছি, এটা ট্রাপিজিয়াম, এটা কি না? তাহলে এর ক্ষেত্রফল নিবা তুমি, এ বি ডি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নিবা। নেওয়ার পরে এখান থেকে বাদ দিবা কোনটা? বাদ দিবা হচ্ছে তুমি বিয়োগ করবা ও বি ডি ত্রিভুজ, এটা বিয়োগ করে দিবা, মাইনাস ত্রিভুজ ও বি ডি এর ক্ষেত্রফল। এবার আমাকে কিছু কথা বলো। এক নাম্বার কথা এটা বলো আমাকে যে তুমি যে বললা এই বিন্দুটার স্থানাঙ্ক x1, y1, এর মিনিং কি? x1, y1 মানে কি? মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর এতখানি কত? এটা কি x1 না? এতখানি x1। আর এই যে উপরের দিকে তুমি উঠছো এতখানি y অক্ষ বরাবর, এটা কি? এটা কিন্তু তোমার y1। এই উপরের দিকে যতখানি উঠছো এটা হলো y1। আবার পরের বিন্দুটা যে নিছো তুমি, পরের বিন্দুটা যে নিছো x2, y2, এর মিনিং কি? এখান থেকে এই পর্যন্ত কি? x2, x2। আর এই যে উপরের দিকে যে উঠছো এখানে এতখানি হচ্ছে তোমার y2, এতখানি হচ্ছে y2। তাইলে আমাকে এই কথাটাও একটু বলো, সিডি কতখানি? সিডি, সিডি এই যে এতখানি x2 মাইনাস, তাহলে সিডি হচ্ছে আমার x2 মাইনাস x1। তাহলে এক এক করে আমাকে বলো ত্রিভুজের ক্ষেত্রফল। প্রথমে ও এ সি কোনটা? ও এ সি হচ্ছে সবুজ ত্রিভুজটা। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। বলো হাফ গুণন ওর ভূমি কত? x1, আর ওর উচ্চতা কত? y1 না? প্লাস ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু তো এই দুটা, এদের যোগফল মানে কি? y1 প্লাস y2 ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি? x2 মাইনাস x1। এখান থেকে আমি বিয়োগ করব ত্রিভুজ ও বিডি। তাকাও তো ও বিডি কোনটা? ও বি ডি এই ত্রিভুজ। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, বলো হাফ গুণন ভূমি কত? x2, ওর উচ্চতা বলো y2। গুণ করে দিলেই শেষ, আর কিছু নাই। হাফ, হাফ কমনই নেওয়া যায় সবার মধ্যে থেকে, হাফ কেন লিখি? হাফ থাকলো, কমন নিয়ে নিলাম বাহিরে। এখানে থাকলো x1, y1, y1 দিয়ে দুটাকেই গুণ করব। y1 দিয়ে গুণ করলে হবে x2 y1 মাইনাস x1 y1, y2 দিয়ে গুণ করব x2 y2, x1 y2 হাফ তো নিয়ে নিছি, x2 y2, x1 y1 প্লাস x1 y1 মাইনাস কাটে, x2 y2, x2 y2 কেটে যায়, থাকে হচ্ছে হাফ ইন্টু x2 y1 মাইনাস x1 y2 থাকে। উল্টাটা প্রমাণ হয়েছে দেখো, মডুলাসের মধ্যে একটা মাইনাস কমন নিলে কোনো কিছু যায় আসে? লেখারও দরকার নাই মাইনাস, জাস্ট উল্টায় দাও তাহলে হবে।
এই যে প্রমাণ। অনুশীলনী 3C এর 1 নাম্বার পুরাটা হোমওয়ার্ক। 3C এর 1 নাম্বার লিখে নাও খাতায়। আজকের ক্লাস এই পর্যন্ত। টপিকের নাম হচ্ছে বিন্দুর ধনাত্মক ও ঋণাত্মক ক্রমে অবস্থান। ঘড়ির কাঁটার বিপরীত দিক যেটা, ওটাকে বলা হয়, বিপরীত দিকটাকে বলা হয় ধনাত্মক ক্রম, আর ঘড়ির কাঁটার দিকে বিন্দুর ঋণাত্মক ক্রম। টপিকটা কি একটু বলি। টপিক হচ্ছে, তোমরা 9-10-এ পড়তা এরকম যে যখন আমরা কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল বের করার জন্য যে 3টা বিন্দু নেই, ওই বিন্দুগুলাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিলে ক্ষেত্রফলের মানটা পজিটিভ আসে, আর বিন্দুগুলাকে ঘড়ির কাঁটার দিকে নিয়ে যদি ক্ষেত্রফল বের করো, ক্ষেত্রফলের মানটা নেগেটিভ আসে। তো ওই টপিকটা এখানে আছে আমাদের। এখানে আবার ওইটা নিয়ে কিছু ম্যাথ আছে। তাহলে আমি একটু আগে সাজায় নিচ্ছি টপিকটাকে, দেখো একটু, তারপরে আলোচনা করতেছি। ধরো আমার কাছে কোনো একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের 3টা বিন্দু আছে। এ বিন্দু হচ্ছে x1, y1, বি বিন্দু x2, y2, সি বিন্দু হচ্ছে x3, y3। গত দুটা লেকচারে যেটা করছো, এই বিন্দুগুলো নিয়ে তুমি ক্ষেত্রফল বের করছো এইভাবে। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ছিল এরকম, হাফ ইন্টু একটা নির্ণায়ক ছিল না? এটা কি x1, y1 কার মধ্যে নিচ্ছ? নির্ণায়কের মধ্যে। x1, y1, তারপর একটা দ্বিতীয় বিন্দু y2, 1, x3, y3। এইভাবে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতেছিলা। তো ক্ষেত্রফল বের করার সূত্র হাফ ইন্টু একটা নির্ণায়ক। তো এই জিনিসটাকে আমি একটু শর্টকাটে প্রকাশ করতে চাই। নির্ণায়কটাকে কোনো একটা সিম্বল দিয়ে প্রকাশ করতে চাই, সিম্বলাইজ করতে চাই। নির্ণায়ককে কি দ্বারা প্রকাশ করা হয়? নির্ণায়ক পড়ো নাই? নির্ণায়ককে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়, ডেল দ্বারা প্রকাশ করা হয়। তো অলরেডি তো ডেল দ্বারা আমরা ক্ষেত্রফলকে প্রকাশ করি না? ডেল দ্বারা অলরেডি আমরা ক্ষেত্রফলকে প্রকাশ করতেছি। তো ডেল কিন্তু আরেকটা আছে, এইভাবে ডেল লেখা যায় না? একটু দেখো, এই যে নির্ণায়কটা আছে, এই যে নির্ণায়কটা আছে, শুধু নির্ণায়কটাকে আমি ডেল দ্বারা প্রকাশ করতেছি। কোন ত্রিভুজের নির্ণায়ক? এবিসি ত্রিভুজের নির্ণায়ক। তাহলে ডেল অফ এবিসি সমান কি হবে? হাফ কিন্তু নেই নাই, কোনটাকে প্রকাশ করতেছি? শুধু নির্ণায়কটা। তাহলে x1, y1, 1, x2 কি হলো, y2, 1, x3, y3, 1। এটা কাকে প্রকাশ করলাম? এই নির্ণায়কে কি দ্বারা প্রকাশ করলাম? ডেল অফ এবিসি। তাহলে ত্রিভুজের যে ক্ষেত্রফল, এটা ত্রিভুজ এবিসি এর যে ক্ষেত্রফল, এটাকে আমি শর্টকাটে এইভাবে লিখতে পারি কিনা? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু নির্ণায়কটাকে কি দ্বারা প্রকাশ করতেছো? ডেল অফ এবিসি। এই নির্ণায়কটার মান বের করতে হয় কিনা, এবং মানের পজিটিভ মানটা নিতে হয় কিনা, কারণ কি ক্ষেত্রফল কখনো কি হইতে পারে না? নেগেটিভ হইতে পারে না, ক্ষেত্রফল অলওয়েজ পজিটিভ। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করি হাফ ইন্টু একটা নির্ণায়কের মান বের করি, যে নির্ণায়কটাকে আমি এটা দ্বারা প্রকাশ করতেছি। এটা একটু মনে রাখো, ডেল অফ এবিসি, এই ডেল অফ এবিসি মানে শুধুমাত্র নির্ণায়কটাকে প্রকাশ করা হয়, হাফ কিন্তু নেওয়া যাবে না। এখন আসো, তোমার টপিক যেটা ছিল বিন্দুর ধনাত্মক ক্রম এবং ঋণাত্মক ক্রম, তোমরা পড়তে এইভাবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি বিন্দুগুলোকে নাও, ক্ষেত্রফল কি আসতো? ধনাত্মক। আর ঘড়ির কাঁটার দিকে যদি বিন্দুগুলোকে নাও, ক্ষেত্রফলের মান কি আসতো? ঋণাত্মক। এখানে একটু ভুল পড়া ছিল, আসো এই দিক দিয়ে চলে যাও। এখানে একটা জিনিস একটু সমস্যা আছে। সমস্যা হচ্ছে, তোমরা যে বলো না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্ষেত্রফলের মান পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে ক্ষেত্রফলের মান, সমস্যা হলো ক্ষেত্রফলের মান কোনো দিনই নেগেটিভ হতেই পারে না। ক্ষেত্রফল কি কোনোদিন নেগেটিভ হয়? নেগেটিভ হয় না।
তাহলে তোমরা যে বলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ক্ষেত্রফল পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে ক্ষেত্রফল নেগেটিভ, কথাটা একটু ভুল। কথাটা এরকম করে হবে, তাহলে পজিটিভ নেগেটিভ কার মান হয়? পজিটিভ নেগেটিভ হয় নির্ণায়কের মান। নির্ণায়কের মান কি পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, জিরো হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, নির্ণায়কের মান যে কোনো কিছু হইতে পারে কিনা। তো কথাটা অ্যাকচুয়ালি এরকম হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি বিন্দুগুলো নাও, নিয়ে যদি নির্ণায়কের মান বের করো, ওই নির্ণায়কের মানটা আসে পজিটিভ, আর ঘড়ির কাঁটার দিকে নির্ণায়কের মানটা আসে নেগেটিভ। ক্ষেত্রফল কথাটা না হয়ে ওখানে নির্ণায়ক কথাটা হবে। আর 9, 10-এ তোমাদের কি নির্ণায়ক ছিল? এই কারণে স্যারেরাও তোমাদেরকে ওই নির্ণায়ক কথাটা আর বলতো না, ক্ষেত্রফলের কথাটাই বলতো। আমি এটার একটু প্রমাণটা দিচ্ছি, দেখো। ধরো আমার কাছে এখানে কিছু বিন্দু আছে, ধরো একটা বিন্দু আছে এখানে আমার এ বিন্দু, এ বিন্দু ধরো 5,0, এখানে আর একটা বিন্দু আছে ধরো বি বিন্দু, দ্বিতীয় চতুর্ভাগে না, এক্স এর মান -3, ওয়াই এর মান নাও কিছু একটা ধরো 5, আর ধরো এখানে একটা বিন্দু আছে সি বিন্দু, ধরো এক্স এর মান -4, ওয়াই এর মান -2, মনে করো এরকম 3টা বিন্দু আছে। তো এই বিন্দু 3টা নিয়ে আমার একটা মনে করো ত্রিভুজ গঠিত হয়েছে, ত্রিভুজের নাম হলো এবিসি। এবিসি ত্রিভুজ গঠিত হয়েছে। তো আমি এই ত্রিভুজের ক্ষেত্রে নির্ণায়কের মানটা তোমাকে আমি বের করে দেখাবো। তার আগে তোমাকে বলি, বিন্দুগুলোকে আমি একবার এ বি সি, এই যে ঘড়ির কাঁটার কোন দিকে, বিপরীত দিকে নিব। ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে নির্ণায়কের মান বের করে দেখাবো। ঘড়ির কাঁটার বিপরীত দিকটাকে পজিটিভ বলা হয় না নেগেটিভ? এটাকে বলা হয় বিন্দুর পজিটিভ ক্রম, বিন্দুর ধনাত্মক ক্রম। ঘড়ির কাঁটার বিপরীত দিকটাকে বিন্দুর ধনাত্মক ক্রম বলা হয়। আচ্ছা, এবং সেম সেম ত্রিভুজ যেটা আছে ওটারই আমি ক্ষেত্রফল বের করব, কিন্তু বিন্দুগুলাকে ঘড়ির কাঁটার কোন দিকে নিব, দিকে নিব। ঘড়ির কাঁটার দিকে নেওয়াকে বিন্দুর নেগেটিভ ক্রম বলা হয়, বিন্দুর ঋণাত্মক ক্রম, এটাকে বলা হবে বিন্দুর ঋণাত্মক ক্রম। দেখো একটু কার মান বের করব, ক্ষেত্রফল নয় কিন্তু নির্ণায়কের মানটা বের করব। নির্ণায়কে কি দ্বারা প্রকাশ করতেছিলাম, ডেল অফ এবিসি সমান হাফ, কিন্তু দেওয়া যাবে না, শুধু নির্ণায়ক। প্রথম বিন্দু কত 5, 0, তারপরে কি নিতাম 1, এদিক দিয়ে -3, 5, 1, সি বিন্দু -2, 1 সমান মডুলাস কিন্তু দেওয়া যাবে না, আমি তো ক্ষেত্রফল বের করতেছি না, মডুলাস কেন দিবা? নির্ণায়কের মান যে কোনো কিছু হইতে পারে। তো প্রথমে নিবা কোনটা 5 যদি নাও, 5 এর সারি 5 এর কলাম বাদ, 5 + 2, তারপরে মাইনাস কত, এটা নেওয়ারই কি দরকার, 1 যদি নাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 × 5 = 20, 5 আর 2 = 7, 5 7 35 যোগ 26, পজিটিভ না নেগেটিভ? ঘড়ির কাঁটার কোন দিকে নিছিলাম, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নির্ণায়কের মানটা আসে পজিটিভ। সেম নির্ণায়ক আছে এখানে, কিন্তু বিন্দুগুলোকে জাস্ট এদিক দিয়ে ঘুরে নিব, এদিক দিয়ে, ঘড়ি যেদিকে ঘুরে। তাহলে নির্ণায়কের মান আমি আবারও বের করব, ডেল অফ এ বিসির মান। প্রথমে এ বিন্দু নাও, এ কত 5, 0, এবার ঘুরবো এদিক দিয়ে, -4, -2, 1, -3, 5 + 5, 1। আবার একটু ক্ষেত্রফলটা বের করতে চাই, 5 নিচ্ছি। ক্ষেত্রফল কেন বের করতেছি, নির্ণায়ক বের করতে চাই। নির্ণায়কের মান 5 যদি নাও, 5 বরাবর বাদ, এই 4টা থাকে, -2, -5, -0 নেওয়ার দরকার নাই,
+1 যদি নাও 1 এর সারি কলাম বাদ, এটা গুণ করো, -20 -6, এটা -7 না, -7 গুণন 5 -35 -26 -61। এটা ঘড়ির কাঁটার দিকে নিছিলা, পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? মানের কি কোনো চেঞ্জ হয়েছে? এখানেও 61 আসছে, ওখানেও 61 আসছে, তাহলে ডিসিশনটা কি? চিহ্ন চেঞ্জ হয়। তাহলে বিপরীত দিকে নিলে চিহ্নটা কি আসে? প্লাস। আর ঘড়ির কাঁটার দিকে নিলে চিহ্নটা কি আসে? তুলে নাও এটুকু একটু, আমি লিখে দিচ্ছি। বিন্দুর ধনাত্মক ক্রমে নির্ণায়কের মানটা বের করছি, ডেল অফ এবিসি। ধনাত্মক আসছে না ঋণাত্মক আসছে? এখানে ডেল অফ এবিসির মান পজিটিভ না নেগেটিভ? পজিটিভকে ম্যাথমেটিক্যালি লেখো কেমনে? পজিটিভকে কেমনে লেখে ম্যাথমেটিক্যালি? এই যে এমনি লেখে, 0 থেকে বড়। পজিটিভ মানে কি? 0 থেকে বড়। আর হচ্ছে এটাকে বিন্দুর কি ক্রমে ছিল? বিন্দুর ঋণাত্মক ক্রমে। বিন্দুর ঋণাত্মক ক্রমে নির্ণায়কের মান, নির্ণায়ক কি? ডেল অফ এবিসি। পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? নেগেটিভ মানে কি? 0 থেকে ছোট। তো নাও ম্যাথ করার জন্য তোমাকে আমি সামারিটা বলে দিচ্ছি, একবারে সহজ। বিন্দুর ধনাত্মক ক্রমে নির্ণায়কের মানটা ধনাত্মক, একেবারে সহজ কথা। বিন্দুর ধনাত্মক ক্রমে নির্ণায়কের মানটা ধনাত্মক, আর বিন্দুর ঋণাত্মক ক্রমে নির্ণায়কের মানটাও ঋণাত্মক। যদি ধনাত্মক ক্রম বলে নির্ণায়কের মান ধনাত্মক, ঋণাত্মক ক্রম বলে ঋণাত্মক। ওরা যেটা বলবে সেটাই, ধনাত্মক ক্রমে ধনাত্মক, ঋণাত্মক ক্রমে ঋণাত্মক। ম্যাথ দেখো, ম্যাথ বলছে টি এর মান কত হলে বিন্দুত্রয় কি ক্রমে অবস্থান করবে? টি এর মান কত হলে বিন্দুত্রয় ধনাত্মক ক্রমে অবস্থান করবে? সহজ কথায়, ধনাত্মক ক্রমে অবস্থান করলে টি এর মান কত? তা তুমি শর্ত কি জানো? তুমি কি শর্ত জানো না যে ধনাত্মক ক্রমে ডেল অফ এবিসি বা নির্ণায়কের মানটাও কি হয়? ধনাত্মক মানে কি? 0 থেকে। তাহলে আমি আসো ডেল অফ এবিসিটা আগে বের করি। ডেল অফ এবিসি হচ্ছে নির্ণায়কটা, প্রথম বিন্দু হচ্ছে 2t + 1, t + 2, তারপর একটা 1। দ্বিতীয় বিন্দু 2 - t, 2 - 5t, তারপর একটা 1। তৃতীয় বিন্দু 5t, 7t, তারপর একটা 1। এরকম নির্ণায়কের মানটা বের করতেছি, ভুলেও মডুলাস দিবা না, নির্ণায়কের মান বের করতেছি। 2t + 1 নিলাম আমি, নিলে এখানে আসবে 2 - 5t, থেকে বাদ যাবে 7t। t + 2 নিলাম আমি, t + 2 নিলে এইবার আবার সারি কলাম বাদ, 2 - t - 5t, +1 নিলাম আমি, 1 নিলে 1 এর সারি কলাম বাদ, 2 দিয়ে যদি এটাকে গুণ করি 14t - 7t² না, 7t² -10t +25t², এরকম হবে। না পারলে ভেঙে ভেঙে করবো, একবার না পারলে ভেঙে ভেঙে করবো। তাহলে এখানে থাকে 2t + 1, 7 × 5 = 12t, মাইনাস t + 2, 2 - 6t, প্লাস t² থাকে হলো 25 থেকে 7 বাদ দিলে কত? 18, 18টা t²। 14 থেকে 10 বাদ দিলে কত? 4টা t।
সবগুলা যদি গুণ করি 2t দিয়ে যদি গুণ করি তাহলে এখানে আসবে 4t মাইনাস 24t স্কোয়ার প্লাস 2 মাইনাস 12t। হ্যাঁ, কোথায় কোথায়? এখানে এখানে হ্যাঁ প্লাস 4t। এটা দিয়ে যদি গুণ করি মাইনাস 2টা t প্লাস 6টা t স্কোয়ার মাইনাস 4 প্লাস 12টা t প্লাস 18টা t স্কোয়ার প্লাস 4টা t। টি স্কোয়ার কয়টা আসে দেখো তো, মাইনাস 24 প্লাস 6 মাইনাস 18 আর এখানে কয়টা প্লাস 18। টি স্কোয়ার অ্যাকচুয়ালি আসেই না। টি কয়টা আসে দেখি, 4টা থেকে 12টা বাদ দিলে মাইনাস 8 মাইনাস 2 মাইনাস 10 প্লাস 12, 2টা যোগ 4টা 6টা টি। ধ্রুবক আসে কত 2 মাইনাস 4 মাইনাস 2 নাই মাইনাস 2, এটা আসে। তাইলে তোমাকে বলছে যে বিন্দুগুলা কি ক্রমে থাকবে। এই যে ধনাত্মক ক্রমে থাকলে শর্ত মতে ডেল এ বি সির মান ধনাত্মক, শর্ত মতে ডেল অফ এ বি সির মান ধনাত্মক মানে 0 থেকে বড়। কার মান বের করতে বলছে, কার মান বের করতে বলছে? হারায় গেলে কেন তোমরা? টি এর মান আসে 1/3 থেকে বড়, এটা অ্যান্সার। নেক্সট ম্যাথ, প্রশ্ন পড়ো। দেখাও যে বিন্দু ত্রয় কি ক্রমে থাকবে, ঋণাত্মক ক্রমে থাকবে যদি টি এর মান কি হয় 1 এর থেকে বড়। ঋণাত্মক ক্রমে থাকার শর্ত কি, ডেল অফ এবিসি ঋণাত্মক হবে। ডেল অফ এবিসি 0 থেকে কেমন হবে, ছোট হবে। তাহলে আগে ডেল অফ এবিসি বের করবা, 0 থেকে ছোট করে দিবা। তাহলে ডেল অফ এবিসি বের করি, দেখো ডেল অফ এবিসি হবে প্রথম বিন্দু টি 3t minus 2 1 1 minus 2t 2 minus 3t 1 minus t minus t 1 লিখবো একবারে, মান কি আসে একবারে লিখলে আসবে হলো 2 minus 2t, বের করে দেখবে এটা আসে। ঠিক আছে, কে করে এত কাহিনী। তাহলে শর্ত মতে ডেল অফ এবিসির মান 0 থেকে কেমন হবে, ছোট হবে। তাহলে 2 minus 2t is less than 0। তাহলে মাইনাস 2t লেস দেন মাইনাস 2, উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে কি হয় রে, চিহ্ন চেঞ্জ হয়। তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে ঘুরে যাবে মাইনাস দ্বারা গুণ করলে। তাহলে টি এর মান ইজ গ্রেটার দেন কত, 1। কথা বন্ধ, এদিকে তাকাও। 3টি বিন্দু সমরেখ হওয়ার শর্ত 9 10-এ যেটা করতা সেটা হচ্ছে 3টা বিন্দু সমরেখ হলো প্রথম দুটার ঢাল সমান দ্বিতীয়টা আর তৃতীয়টার ঢাল, ঢাল সমান করে করতা। তো ওইটা এখানেও করতে পারবা, কোনো প্রবলেম নাই। প্রথম দুটার ঢাল সমান, পরের দুটার ঢাল সমান করে করতে পারবা। তবে আমাদের বইতে যেটা করা হয়, এই অনুশীলনীতে তুমি যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করতেছো, এই সমরেখ হওয়ার কনসেপ্টটা আমি ক্ষেত্রফল দিয়ে বের করব। ক্ষেত্রফল দিয়ে কনসেপ্টটা কি একটু শোনো। ধরো তোমার কাছে 3টা বিন্দু আছে সমরেখ। সমরেখ মানে কি রে, একই রেখার উপর অবস্থিত। ধরো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, 3টা বিন্দু হচ্ছে সমরেখ মানে একই রেখার উপর অবস্থিত। তাহলে আমি একটু চাই এই 3টা বিন্দু নিয়ে একটা ত্রিভুজ গঠন করতে। তাহলে ত্রিভুজ গঠন করতে বাহু লাগে কয়টা, 3টা। তাহলে 3টা বিন্দু যোগ করে একই রেখার উপর অবস্থিত হবে। আমি একটু ত্রিভুজ গঠন করতে চাই, তাহলে কয়টা বাহু হলো, একটা।
আবার এই দুটা বিন্দু যোগ করলে কয়টা বাহু হলো? দুটা। কই, আমি তো দুটা দেখি না। ওই বাহুই আছে না, বাহু তো কয়টা হলো? একটা। তাহলে তিনটা বিন্দু যদি একই রেখার উপর অবস্থিত হয়, তাদের নিয়ে যদি তুমি ত্রিভুজের বাহু গঠন করো, কয়টা বাহু গঠন পাওয়া যায়? একটা। তাহলে একটা বাহু দিয়ে ত্রিভুজ বানাও দেখি, ত্রিভুজ বানানো যায়? তাহলে তিনটা বিন্দু যদি কখনো এরকম একই রেখার উপর অবস্থিত হয়, একই রেখার উপর অবস্থিত হলে সেই তিনটা বিন্দু নিয়ে কোনো ত্রিভুজ গঠন করা যায় না। ত্রিভুজ যে গঠন করা যায় না, এটা ম্যাথমেটিক্যালি বুঝাবা কিভাবে? ত্রিভুজ গঠন করা যায় না, এটা ম্যাথের ভাষায় আমি বলবো কিভাবে? ক্ষেত্রফল শূন্য। ত্রিভুজ গঠন করা যায় না মানে কি ওই ত্রিভুজের কোনো ক্ষেত্রফল থাকবে? তাহলে ত্রিভুজ গঠন করা যায় না মানে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে? শূন্য। লিখে নাও, তিনটি বিন্দু সমরেখ হবে যদি তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। তিনটি বিন্দু সমরেখ হবে যদি তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। তিনটি বিন্দু সমরেখ হবে যদি তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। আমরা এই কনসেপ্টটা দিয়ে সমরেখটা করব। যদি ক্ষেত্রফল শূন্য হয় তাহলে কি মেনে নিবা? তিনটা বিন্দু সমরেখ হবে। ম্যাথ পড়ো, কত নাম্বার পড়ো? কি প্রমাণ করতে বলছে? দেখাও যে বিন্দু তিনটি সমরেখ, বলছে কিনা? কেমনে প্রমাণ করবা? ক্ষেত্রফল বের করবা। কি আসবে? আসো ক্ষেত্রফল বের করি। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু প্রথম বিন্দু, তারপর একটা 1, দ্বিতীয় বিন্দু, তারপর একটা 1, তৃতীয় বিন্দু, তারপর একটা 1। তোমাকে আমি বলে দিচ্ছি হিসাব করে কত আসে। হিসাব করলে 0 আসবে, না আসলে প্রশ্ন ভুল। অতএব বিন্দু তিনটি সমরেখ। তাহলে তিনটা বিন্দু যদি একই রেখার উপর অবস্থিত হয় তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে শূন্য। বুঝছো? নেক্সট, পরের ম্যাথ। প্রশ্ন পড়ে নাও। পড়ছো? ফার্স্ট পার্ট আগে পড়ো, প্রথম অংশ আগে পড়ো, ফার্স্ট লাইন। কি বলছে? তিনটা বিন্দু দেওয়া আছে, আগে বের করি। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু প্রথম বিন্দু বলো, টি প্লাস 1 1 1। দ্বিতীয় বিন্দু 2t প্লাস 1 3 1। প্লাস 2 2t 1। বলো বের করবো না বলবো? 0 কেমনে হে? এটা ক্ষেত্রফল বলছে, ক্ষেত্রফল নির্ণয় করো, এটা তো 0 হবে না। বলো বের করে দেখাবো না বলবো? পারবো না। হাফ ইন্টু এটার ক্ষেত্রফল বের করলে আসবে 2t স্কয়ার মাইনাস 3t মাইনাস 2। বিশ্বাস না হলে বের করে দেখো। পরীক্ষায় কেমনে জানবা তুমি? এটাই আসবে, এই ম্যাথে আসবে, আর কেমনে জানবা? এটা আসবে। এখন বলো কি চাই? দেখাও যে টি এর মান 2 অথবা মাইনাস হাফ হলে বিন্দুগুলা কি হবে? তাহলে কেমনে করবে এটা? হয় টি এর মান 2 আর মাইনাস হাফ বসাবা, বসায় দেখাবা যে ক্ষেত্রফল শূন্য, অথবা এইভাবে সমরেখ হবে যদি ক্ষেত্রফল শূন্য হয়।
সমরেখ হবে যদি ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু 2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2, এটা কি হয় হাফ ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, মডুলাস তুলে দিলে কি হবে, প্লাস মাইনাস কত হবে, প্লাস মাইনাস 0 দেওয়ার কোনো দরকার আছে, মিডল টার্ম কত, 4 কে মিলাইতে হবে 3, 2t স্কোয়ার মাইনাস 4t প্লাস t মাইনাস 2 ইকুয়াল 0, কত কমন যাবে, 2t কমন গেলে t মাইনাস 2 প্লাস 1 কমন গেলে t মাইনাস 2 ইকুয়াল 0, t মাইনাস 2 2t প্লাস 1 ইকুয়াল 0 হয় অথবা করলে বলো t এর মান কত কত আসে, 2 আর মাইনাস হাফ। তাহলে সমরেখ হবে যদি t এর মান 2 অথবা মাইনাস হাফ হয়। রেখার দ্বারা রেখার বিভক্তিকরণ বা রেখার সাপেক্ষে রেখার বিভক্তিকরণ টপিকটা কি একটু বলি, এদিকে তাকাও। তোমার বিন্দু করাইছিলাম আমি তোমাকে এইভাবে, মনে করে দেখো, বিন্দু করাইছিলাম এইভাবে, বিন্দুর সাপেক্ষে রেখার বিভক্তিকরণ পড়াইছিলাম কিভাবে, এখানে একটা বিন্দু দেওয়া থাকতো, এখানে একটা বিন্দু দেওয়া থাকতো, দুটা বিন্দু দেওয়া থাকতো, তোমার মাঝখানের একটা বিন্দু দেওয়া থাকতো, তুমি বের করতা এই বিন্দুটা কত অনুপাতে বিভক্তি করে, বের করতা না, এই বিভক্তকরণ বিন্দু থেকে প্রথম বিন্দু পর্যন্ত দূরত্ব ছিল m1, এইটুকু ছিল m2, এটা ছিল অন্তবিভক্ত, মনে পড়ে কিনা। আবার ধরো এরকম ছিল, এখানে একটা বিন্দু ছিল a বিন্দু, এখানে একটা বিন্দু ছিল b বিন্দু, বহিঃবিভক্তকরণ কেমনে হইতো, এই ab রেখাটাকে প্রথমে কি করা লাগতো, বর্ধিত করা লাগতো, বর্ধিত করলে বাহিরে যদি কোনো একটা বিন্দু হয় c বিন্দু, c বিন্দুটা ab কে বহিঃবিভক্ত করতো, এটা বিন্দু পড়ছিলাম। এবারের যে টপিক সেটা হলো রেখার সাপেক্ষে রেখার বিভক্তিকরণ। আমি তোমাকে বেসিকটা আগে বুঝাই দিই। রেখার সাপেক্ষে রেখার বিভক্তিকরণ মানে কি, দুই ধরনের বিভক্তিকরণ হয়, একটা অন্তবিভক্ত, একটা বহিঃবিভক্ত। অন্তবিভক্ত আর একটা বহিঃবিভক্ত, দুই ভাবে বিভক্ত হয়। মনে করো এখানে একটা রেখা দেওয়া আছে, রেখাটার নাম সিডি, সি আর ডি রেখা। সিডি রেখাটাকে কোনো একটা রেখা মানে বিভক্ত করে দিচ্ছে। মনে করো এটা একটা ছুরি, চাকু, কেচি কাটতে পারে, ধরো এটা এবি রেখা, তো এবি রেখাটা কি করছে, সিডি কে দেখো তো কেটে দিছে কিনা দুই পাশে, এইদিকে অর্ধেক করে দিছে, ওইদিকে অর্ধেক করে দিছে, তো এই যে বিভক্তিকরণ হয়ে গেল। কে বিভক্তিকরণ হইলো, সিডিটা বিভক্ত হয়ে গেছে, কে বিভক্ত করছে, এবি, তাহলে এবি রেখা দ্বারা সিডিটা বিভক্ত হয়েছে, বা উল্টাটাও বলতে পারো, সিডি রেখা দ্বারা এবিটা কি হয়েছে, বিভক্ত হয়ে গেছে। তো এইটার কোথায় বিভক্ত করছে, এই যে মাঝখানে না, তাহলে এটা ধরো ই বিন্দু, নাম হলো ই বিন্দু, এটা হলো অন্তবিভক্ত না, মাঝখানে বিভক্ত করছে, অন্তবিভক্ত, এটা হলো অন্তবিভক্ত। আবার মনে করো এখানে একটা রেখা আছে, রেখাটা হলো সিডি, এদিকে রাখাই, ধরো এখানে একটা রেখা আছে সিডি, সিডি রেখাটা আর একটা রেখা ধরো এবি, এবি দ্বারা বহিঃবিভক্ত হবে। তো মনে করো এবি, মনে করো এখানে আছে, এবি মনে করো এখানে আছে, এটা এ, এটা বি, তাহলে সিডি রেখাটা এবি দ্বারা বহিঃবিভক্ত হয়েছে। বহিঃবিভক্ত কেমনে হয়, বহিঃবিভক্ত হয় যখন ওটাকে তুমি কি করবা, বর্ধিত করবা। তাহলে বর্ধিত করব আমরা, এই যে বর্ধিত করব কাকে, এই সিডি রেখাটাকে, এই যে এই দিকে বর্ধিত করব। বর্ধিত করলে গিয়ে এই বিন্দুতে এসে ছেদ করতেছে না এখানে, তাহলে এটা বাহিরে থেকে বিভক্ত করতেছে না, এই জিনিসকে বলা হয় বহিঃবিভক্তিকরণ। বুঝছো কথা, কোন বিন্দুতে বিভক্ত করতেছে, এই বিন্দুতে বিভক্ত করতেছে না, ধরো নাম দিলাম আমি ই বিন্দু,
তাহলে সিডি রেখাটা বিভক্ত হচ্ছে কি দ্বারা? এ বি দ্বারা, বাহিরে থেকে বিভক্ত হচ্ছে। তোমাকে যদি বলে কত অনুপাতে বিভক্ত হচ্ছে, অনুপাতটা এরকম ছিল, আমি তোমাকে বলে দেই। বিভক্তকারী বিন্দু থেকে প্রথম বিন্দু পর্যন্ত দূরত্ব, এটা হলো M1। বিভক্তকারী বিন্দু কোনটা? ই। বিভক্তকারী বিন্দু থেকে প্রথম বিন্দু পর্যন্ত দূরত্ব এই যে এতখানি, এটা হলো M1। আর বিভক্তকারী বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু পর্যন্ত যতখানি, যে এতখানি, দ্বিতীয় বিন্দু কোনটা? ডি না? এতখানি হলো M2। এই অনুপাতে বিভক্ত হচ্ছে। আর এখানে M1 M2 কতখানি? এই যে বিভক্তকারী বিন্দু থেকে প্রথম বিন্দু পর্যন্ত দূরত্ব এতখানি হচ্ছে M1, আর বিভক্তকারী বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু পর্যন্ত দূরত্ব এতখানি হচ্ছে তোমার M2। ম্যাথ করা যাক। আসো, আগে একটু দেখো, প্রশ্ন বলছে ABCD বিন্দু চারটির স্থানাঙ্ক দেওয়া আছে। ABCD, এটা ABCD। প্রশ্ন বড়, সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে, তাহলে এটা মনে করো আমার সিডি, এটা মনে করো আমার সিডি। সি কত দেওয়া আছে? ABC -1,2। এটা মনে করো আমার ডি, ডি কত দেওয়া আছে? 4, -5। সিডি, এটা সি, এটা ডি। সিডি কে কে বিভক্ত করতেছে? এবি। এটা মনে করো এ, এ কত? 0, -1। এটা মনে করো 15,2। ঠিক আছে? প্রশ্ন কি চাইছে? সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে, কে বিভক্ত করতেছে? এবি। তাহলে এবি রেখাটা সিডি কে দুই পাশে দুটো বিভক্ত করে দিছে কিনা? তোমাকে বলছে যে অনুপাতে বিভক্ত করে। যে অনুপাত মানে কি? যে অনুপাত মানে এখানে বিভক্ত করছে না? ধরো এই বিন্দুর নাম হলো ই বিন্দু, ই বিন্দুতে বিভক্ত করছে। ই বিন্দুতে বিভক্ত করলে তোমাকে বলছে যে এতখানি কত, এতখানি কত, এই অনুপাতটা চাইছে কিনা? যে অনুপাতে বিভক্ত করে দিছে এটা চাইছে। তো মনে আছে অনুপাত বের করতে কিভাবে? 3টা স্টেপ ছিল। প্রথমে কি করতা? k:1 ধরে নিতে আগে। তাহলে আমি প্রথমে মনে করতেছি এবি রেখাটা সিডি কে বিভক্ত করে k:1 অনুপাতে। তাহলে মনে করি, তুলে নাও, এবি রেখাটি সিডি কে k:1 অনুপাতে বিভক্ত করে। এবি রেখাটি সিডি কে k:1 অনুপাতে বিভক্ত করে। মনে করলাম? বলো তো মনে করার পরে কি করতাম? কোন বিন্দুর স্থানাঙ্ক বের করতাম? বিভক্তকারী বিন্দু। বিভক্তকারী বিন্দু কোনটা? ই। ই এর স্থানাঙ্কটা বের করে নিব। ই এর স্থানাঙ্কটা বের করে নিব। তাহলে কে এর সাথে গুণ হবে এই পাশেরটা, কত? 4k প্লাস 1 এর সাথে গুণ হবে কত? -1। তাহলে কি হবে? 4k - 1 বাই k + 1, কমা কে এর সাথে গুণ হবে কত? -5। তাহলে -5k প্লাস 1 এর সাথে গুণ হবে কত? 2 বাই k + 1। তাহলে ই বিন্দুর স্থানাঙ্কটা আমি বের করলাম এরকম, 4k - 1 ডিভাইডেড বাই k + 1 -5k + 2 বাই k + 1। এটা বের করলাম। ঠিক আছে? কার মান বের করার কথা বলো? কে এর মান বের করলে তো হয়ে যাচ্ছে। তো আমরা করছি কি, প্রথমে অনুপাত ধরে নিছি, বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করছি। এবার কি করতে? থার্ড স্টেপে
ভুজ অথবা কোটি সমান করে দিতা, কিন্তু ই বিন্দুর ভুজ বা কোটি কোনোটা কি তুমি জানো? ওই প্রসেস যাবে না, ওই প্রসেস বাদ দিয়ে এখানে অন্য প্রসেস করতে হবে। প্রসেসটা কি শোনো, তুমি k:1 ধরে নিছো, ই বিন্দুর স্থানাঙ্ক বের করছো, তোমাকে বলছিল কি সিডি রেখাকে এ বি রেখাটি কত অনুপাতে বিভক্ত করে। এতক্ষণ পর্যন্ত তো তুমি সি আর ডি বিন্দু ইউজ করছো, এ আর বি কি এখনো ইউজ করা হয়েছে? এবার আমরা কি করব, কে এর মান বের করার জন্য এ বির একটা কনসেপ্ট ইউজ করব। কি কনসেপ্ট দেখো তো, এ বিন্দু, ই বিন্দু আর বি বিন্দু একই সরল রেখার উপরে অবস্থিত কিনা, এ ই বি বিন্দু তিনটি সমরেখ কিনা। সমরেখ হলে কি হয়, তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়? তাহলে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য করে দিলেই কে এর মানটা বের হয়ে আসবে। এখন এ ই বি বিন্দু তিনটি সমরেখ, সমরেখ, অতএব ত্রিভুজ এ ই বি এর ক্ষেত্রফল হচ্ছে 0। বলো হাফ ইন্টু প্রথম বিন্দু কোনটা, এ কত 0, তারপর একটা একটু বড় করে লিখো, ই মেলা বড়, 0, তারপর একটা 1, ই বলো, ই 4k -1 বাই কে প্লাস 1 -5k প্লাস 2 বাই কে প্লাস 1 1, বি বলো 15 2, তারপরে একটা 1, এটা সমান কত? এটা সমাধান করলে কে এর মান আসবে, সমাধান করে দেখবা, বলবো বলবো না, সমাধান করবো, করো দেখি, একজনকে দাঁড় করাই। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি। লেখা হয়েছে, এই হাফ ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, এই 0 নেওয়ার কি কোনো দরকার আছে? 0 আমি নিব না, নিব কি মাইনাসে প্লাস হয়ে যাবে। বলো একটু আমাকে, আমি যদি 1 নেই, 1 লেখারই কি দরকার? 1 নিলে কে কে গুণ হবে, এইটা আর এটা গুণ হবে, এটার এটা কত 4k -1 বাই কে প্লাস 1 এর সাথে গুণ হবে কত 1, 4k -1 বাই কে প্লাস 1, 2:3 আসবে। কে প্লাস 1 এখান থেকে বিয়োগ হবে কত বলো, বিয়োগ হবে 15 ইন্টু কত 1, 15, তারপরে নিবা কত বলো প্লাস 1, লেখারই কি দরকার, এই বরাবর সারি আর কলাম বাদ এই চারটা থাকবে, তাহলে 2 দিয়ে গুণ করলে কত কে 8k মাইনাস, তাহলে 8k -2 বাই কে প্লাস 1 মাইনাস -5 15 75 -75k প্লাস 30 বাই কে প্লাস 1। নাও হিসাব, নাও হিসাব করে নিবা না, কে প্লাস 1 এটা ইকুয়াল কত, লসাগু বলো, লসাগু হচ্ছে কে প্লাস 1, তাহলে এখানে হবে 4k -1 -15k -15 প্লাস 8k -2 মাইনাসে মাইনাসে প্লাস 75k -30 ইকুয়াল 0। হ্যাঁ হ্যাঁ ভুল করছি, নিচের রাশিটা ওই পাশে চলে গিয়ে 0 হবে, হইলো? তারপর বলো কয়টা কে 4 আর 75 কত 79 যোগ 8 87 নাকি, 87 থেকে 15 বাদ দাও তো 72, 72 কে -1 -15 -16 -2 -18 -30 -48 ইকুয়াল 0। শান্তিতে থাকতে দিবা না তোমরা। 72 কে এর মান হচ্ছে 48, কে এর মান হচ্ছে 48 বাই
72 কত দিয়ে কাটে? 2 দিয়ে কাটে? 24 দিয়ে কাটে? 24 দিয়ে কাটলে 2 বাই কে এর নিচে কত আছে? 1। তাহলে k/1 সমান 2/3। অন্তবিভক্ত সূত্রে দিছিলাম না বহির্বিভক্ত সূত্রে দিছিলাম? অন্তবিভক্ত সূত্র দিয়ে চিহ্ন কি আসছে? তার মানে কোন বিভক্ত করে? অন্তবিভক্ত করে। তাহলে 2/3 অনুপাতে অন্তবিভক্ত করে। এখন তোমাদের মুখের দিকে দেখে মনে হচ্ছে তোমাদের খুবই কষ্ট হচ্ছে এই হিসাবটা করতে, তো আমি চাই তোমরা এটা দিয়ে না করো, ঠিক আছে? তোলা শেষ করো, আমি সহজ উপায় বলে দিচ্ছি। ওকে, তো এই আগের ম্যাথ যেটা করলা এই টাইপের ম্যাথ আমরা এত কষ্ট করে করব না, আমরা শুধুমাত্র নির্ণায়ক দিয়ে করব। সিস্টেমটা বুঝিয়ে দিই তোমাকে। এবি রেখাটি সিডি দ্বারা বিভক্ত হয়, দুটা নির্ণায়ক আমরা ভাগ করব। নির্ণায়ক কি কি হবে একটু শোনো। তুমি আগে দেখবা কে বিভক্ত করে, এটা ভালো মতো বুঝবা আগে। কে বিভক্ত করে সেটা উপরেও হবে নিচেও হবে, বুঝছো কথা? কে বিভক্ত করে এটা আগে দেখবা। যেমন এবি রেখাটি সিডি কে বিভক্ত করে, কে বিভক্ত করে? এবি। তাহলে নির্ণায়ক অফ, শোনো একটু, এবি উপরেও হবে, নির্ণায়ক অফ এবি নিচেও হবে। হইল কাকে বিভক্ত করে? তাহলে উপরে হবে সি, নিচে হবে ডি। তাহলে উপরে নির্ণায়ক অফ এবিসি, নিচে হলো নির্ণায়ক অফ এবিডি। আবার দেখো সিডি রেখাটি এবি কে বিভক্ত করে, কে বিভক্ত করে? তাহলে নির্ণায়ক অফ সিডি উপরে, নির্ণায়ক অফ সিডি উপরে, কাকে বিভক্ত করে? এ উপরে বি। কথা কি বুঝছো? আবার দেখো পি কিউ রেখাটি আর এস কে বিভক্ত করে, কে বিভক্ত করে? তাহলে নির্ণায়ক অফ পি কিউ উপরে, নির্ণায়ক অফ পি কিউ নিচেও, কাকে বিভক্ত করে? তাহলে উপরে হবে আর, নিচে হবে এস। বলো তো কিউ আর রেখাটি পি এস কে বিভক্ত করে, কে বিভক্ত করে? তাহলে নির্ণায়ক অফ কিউ আর, নির্ণায়ক অফ কিউ আর কাকে বিভক্ত করে? পি এস কে। উপরে হবে পি, নিচে হবে তোমার, লাস্টেরটা পড়ো, সিডি রেখাটি পি কিউ দ্বারা বিভক্ত হয়, কে বিভক্ত করে? সিডি রেখাটি পি কিউ দ্বারা বিভক্ত হয়, পি কিউ দ্বারা বিভক্ত হয়, তাহলে বিভক্ত করলো কে? তাহলে সেটা আগে ভালো করে বুঝতে হবে। পি কিউ বিভক্ত করে, তাহলে প্রথমে হবে ডেল অফ পি কিউ, ডেল অফ পি কিউ। কে বিভক্ত হচ্ছে, উপরে হবে সি, নিচে হবে, তুলে নাও। বুঝছো? তোলা হয়ে গেলে এখানে আরেকটা জিনিস লিখে নাও। এখানে যদি অনুপাতটা বের করে, নির্ণায়ক তো, নির্ণায়কের মান পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু আসতে পারে। এখানে দুটা অনুপাত করে আলটিমেট চিহ্নটা যদি প্লাস হয়, এটা দেখে তুমি বুঝবা বহি বিভক্ত করে। উল্টা প্লাস আসলে বুঝবা বহি বিভক্ত করে, আর মাইনাস আসলে বুঝবা তুমি অন্ত বিভক্ত করে। প্লাস আসলে বহির বিভক্ত করে, আর মাইনাস আসলে অন্ত বিভক্ত করে। প্লাস আসলে বহির বিভক্ত করে, মাইনাস আসলে অন্ত বিভক্ত করে। তোমাকে আমি যে ম্যাথটা করাচ্ছিলাম এখানে ওটা একটু আবার করাইতে চাই। প্রশ্ন বলছে সিডি কে এ বি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে। তাহলে তুমি আমাকে বলো সিডি কে এ বি রেখাটি বিভক্ত করে, কে বিভক্ত করে? তাহলে ডেল অফ এ বি উপরেও, ডেল অফ এ বি নিচেও, কাকে বিভক্ত করে? উপরে হবে সি, নিচে হবে, এই দুটা নির্ণায়কের মান বের করতে হবে। তাহলে একটু বলবা উপরের নির্ণায়কটা একটু বলো। এ বলো আগে, 0 -1 তারপরে 1। বি বলো 15 2 1। সি বলো, সি -1 2 1, -1 2 1।
এর মান বের করে দেখবা আসে 48। ভাই নিচের নির্ণায়কটা বলো। এ হচ্ছে 0 1 15 2 1 সরি ডি কত 4 5 1। এটার মান বের করে দেখবা আসে -72। তাহলে আসে -2/3। তাহলে অনুপাতটা কত? অনুপাত আবার মাইনাস বলো কেন? 2:3 অনুপাত। মাইনাস দেখে কি বোঝা যায়? অনুপাতে মাইনাস দেখে বোঝা যায় অন্তবিভক্ত করে। এখানে তুমি যদি এই নিয়মে করো তাহলে কিন্তু উল্টা চিহ্ন, মাইনাস দেখে বোঝা যাবে অন্তবিভক্ত আর প্লাস দেখে বোঝা যাবে বহির্বিভক্ত। কথা হচ্ছে যে এমন কেন হয়, এটাও তো প্রশ্ন। শর্টকাট আবার কি? শর্টকাট কোথা থেকে আসলো? মাইনাস দেখে বোঝা যাবে অন্তবিভক্ত, প্লাস দেখে বোঝা যাবে বহির্বিভক্ত, এমন কেন হয়? দেখো একটু এদিকে দেখো। আমরা যেটা করি, তুমি ধরো এইটা মনে করো এ বি রেখা, হ্যাঁ এ বি রেখা, সরি এটা কি রেখা ছিল? এটা ধরো সিডি, এটা ধরো সিডি। একে বিভক্ত করতেছে যে রেখা, বিভক্তকারী রেখাটা হলো তোমার এবি। এটা কি বিভক্ত বলো তো? এটা হচ্ছে অন্তবিভক্ত। অন্তবিভক্ত। তো তুমি এটার মানটা বের করো কিভাবে? নির্ণায়ক দিয়ে না? নির্ণায়ক ডেল অফ কে বিভক্ত করতেছে? এবি। তাহলে এবি উপরেও নাও, এবি নিচেও নাও। কাকে বিভক্ত করতেছে? তাহলে উপরে সি, নিচে দুটা নির্ণায়কের মান তো বের করো। একটা নির্ণায়ক হলো এ বি সি। তাহলে আমি একটু আঁকায় দেই। এ বি সি এটা কি না? এটা একটা এ বি সি, এ বি সি এইভাবে নাও না? এইভাবে নাও। আর একটা নির্ণায়ক কি? এ বি ডি। তাহলে এ বি ডি, ডি নাও, ডি হচ্ছে এখানে। তাহলে তুমি আমাকে একটু আগেই বললা না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি নির্ণায়কের মান বের করো পজিটিভ আসবে, আর ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ আসবে। তাহলে তুমি দেখো এ বি সি, এ বি সি এই দিকে কোন দিকে? বিপরীত দিকে, পজিটিভ। বাই এবার আসো এ বি, তাহলে এ তে গেছো, বি তে গেছো, তারপরে ডি তে আসছো, ঘড়ির কাঁটার দিকে। তাহলে চিহ্ন কি আসবে? তাহলে আলটিমেটলি চিহ্ন কি আসলো? কি বিভক্ত? অন্তবিভক্ত ক্ষেত্রে মাইনাস। আবার দেখো, ধরো যদি এরকম থাকতো, এটা ধরো সি, এটা ধরো ডি, সি আর ডি, এটা এ বি রেখাটা বিভক্ত করতেছে, এ বি বিভক্ত করতেছে, এ বি বিভক্ত করতেছে। কেমনে বিভক্ত করতেছে? কই বিভক্ত করতেছে? বহির্বিভক্ত না এটা? তাহলে বহির্বিভক্ত হলে নিশ্চয়ই বর্ধিত করতে হয়। এই যে বর্ধিত করলাম, তাহলে কোন বিন্দুতে বিভক্ত করতেছে? এখানে। তাহলে এটা কি ধরনের বিভক্ত? বহির্বিভক্ত। বহির্বিভক্ত ক্ষেত্রে তুমি তো সেম করো, এ বি সি বাই, এখানে তো কোনো চেঞ্জ নাই। অন্তবিভক্ত আর অনুপাত বের করাতে তো কোনো চেঞ্জ নাই, চেঞ্জ হচ্ছে চিহ্নে। অন্তবিভক্ত আর বহির্বিভক্ত বোঝা যায় কি দেখে? চিহ্ন দেখে। তাহলে এখানে মনে করো বের করলাম, তাহলে প্রথমে কি কোন নির্ণায়ক নিচ্ছে? ডেল অফ এ বি সি। তাহলে দেখো ডেল অফ এ বি সি, এ বি সি, সি কোথায়? উপরের দিকে, উপরের দিকে এটা। তাহলে ডেল অফ এ বি সিতে, এ বি সিতে কোন দিকে গেছো? এ বি সি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে বাই এ বি, নিচেরটা হলো এ বি ডি। এ থেকে বিতে গেছো, বি থেকে আবার কোথায় গেছো? ডিতে গেছো। এইখানে আবার খেয়াল করে দেখো, এ থেকে বিতে গেছো, বি থেকে ডিতে গেছো, আবার কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আবার চিহ্ন কি?
তাহলে আলটিমেটলি চিহ্ন কি? ওই যে প্লাস আসলে বহির্বিভক্ত।